ঘটনায় চলে যাব। প্রথম ঘটনাটা শুনবো ফেরদৌসের কাছ থেকে। ফেরদৌস, আপনার প্রথম অভিজ্ঞতাটা বলুন। এটা বস্তুত আমার ঘটনা নয়, এটা আমার আম্মুর থেকে শোনা একটা বাস্তব ঘটনা, যেটা ঘটেছিল আমার নানুর বাড়ি। এটা আপনার প্রায় 90s-এর, হ্যাঁ 1990s সময়। সেই সময়টায় আমার আম্মুর প্রায় 12 থেকে 14 বছর বয়স। সেই সময়কার তৎকালীন সময় আমাদের গ্রামের বাড়িতে একটা হাট বসতো, যেটা হলো বৃহস্পতিবার এবং রোববার। আচ্ছা। সো আমার আম্মুর যে ফুপা, খালু যেটা বলা হয় খালু, আমার আম্মুর খালু আবার আমার আম্মুকে তখন খুব লাভ করতো আর কি ফ্যামিলি ছোটদেরকে যেভাবে ভালোবাসা যায় সেভাবে ভালোবাসতো। সো একদিন তিনি বাজার থেকে অনেক রিটা মাছ জাতীয় আরও অনেক প্রকার মাছ নিয়ে আসছে, হাটে থেকে এসেছে। এখন হাট থেকে ওনার ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা নাগাদ। প্রথমেই আমার এলাকার ডেফিনেশনটা বললে হয়তো একটু বেটার হয়। সো আমি আমার এলাকার ডেফিনেশনটা ছোট্ট করে বলছি। আমার এলাকার ডেফিনেশনটা এমন যে আর কি আমার নানুর বাড়ি থেকে আমার মায়ের যে খালুর বাড়ি দূরত্বটা প্রায় আপনার 5 মিনিটের রাস্তা। সো আমার আম্মুর খালু আসার পর উনি বলল যে রেনু, আমার আম্মুর নাম ছিল রেনু, রেনু চল আজকে আমাদের বাসায় শুটকি মুটকি পাকানো হবে, সো তুই ওখান থেকে খাবার খেয়ে পরে আসিস। এটা শোনার পর আমার নানা আবার বলল আমাকে, আমার আম্মুকে বলল যে তুই যেহেতু ওখানে যে খাবি, সো আমার জন্য কিছু তরকারি জাতীয় কিছু একটা নিয়ে আসিস, একসাথে খাবো। তখন গেল তারা, আম্মুকে নিয়ে আমার আম্মুর খালুন গেল। এখন যাওয়ার পথের যে রাস্তাটার ডেফিনেশনটা হলো এমন, একটা ভ্যান গাড়ি ঢোকার মতো একটা রাস্তা। সেই রাস্তার ডান দিকে আছে একটা মৎস্য চাষ করা একটা পুকুর এবং বাম দিকে রয়েছে একটা আর কি পরিত্যক্ত খাল, যেটাকে বলা হয় পরিত্যক্ত খাল। আর সেই খাল দুটো ক্রস করার পরে হাতের ডানে আছে একটা বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের সাথেই একটা পারিবারিক কবরস্থান। আর সেই কবরস্থানের পরপরই বিরাট বড় একটা পানের বর, যেখানে পান চাষ করা হয়। সচরাচর 30-35 কাঠা জায়গা নিয়ে পানটা চাষ করা হয়। সো সেই রাস্তা দিয়েই তারা 5 মিনিটের মতো হেঁটে তারা স্বাভাবিক বাড়িতে পৌঁছায় গেছে, কিছু হয়নি সেই সময়টায়। বাট যখন রান্নাবান্না শেষ, আমার খালু আর কি আমার আম্মুর খালু খাওয়া দাওয়া, তাদের সবার খাওয়া দাওয়া শেষ, তখন আম্মু ব্যাক করবে যেই সময়টায়, সেই সময়টাতে হঠাৎ আমার যে আম্মুর খালু উনি বলতেছে যে মা আমার শরীরটা তো ভালো না, তুই কি একা যেতে পারবি? তখন আমার আম্মুর খালু বলল যে হ্যাঁ তুই, তখন আমার আম্মু খালুকে বলল যে তুমি কি একা যেতে, হ্যাঁ 5 মিনিটের রাস্তায় তো আমি যেতে পারবো। এটা বলার পর আম্মুর হাতে 3টা বাটি দিছে। আর সেই সময়টায় আমাদের গ্রামে মশাল জাতীয় একটা জিনিস প্রচলিত ছিল। সো ওনার এক হাতে ছিল মশাল, অ্যান্ড দেন আরেকটা হাতে ছিল 3টা বাটি। একটা বাটিতে ইলিশ মাছের ঝোল, আরেকটা বাটিতে রিটা মাছের শুটকি, আরেকটা বাটিতে স্বাভাবিক ভর্তা বাটি শুটকি মাছের ভর্তা, ময়মনসিংহের মানুষ যেভাবে খায় আর কি সেটা। সো আমার আম্মু তার খালুর বাসা থেকে বেরোলো, যখন বের হয়ে একটা মাঠ পড়ে, মাঠ ক্রস করে যখন পানের বরের কাছাকাছি চলে আসছে, পানের বরটা কিন্তু বিরাট লম্বা, এক সাইডে কচু ক্ষেত আর কলা গাছ, আর এক সাইডে পানের বর। আসার পথে এখন আস্তে আস্তে হঠাৎ উনি ফিল করলো যে ওনার পিছনে কেউ একজন হাঁটছে, সেটা ওনার পায়ের আওয়াজ নয়। সো এভাবে প্রায় আম্মু সেকেন্ড 30-এর মতো হাঁটলো। হাঁটার পর হঠাৎ আম্মু ফিল করলো যে না, একজন হাঁটছে না, 2 থেকে 3 জন হাঁটছে। এভাবে করতে করতে ডান দিকে যে ক্ষেতটা ছিল, সেই ক্ষেতে মাঝে একটা কলা গাছ লাগানো ছিল। সো কলা গাছের কাছাকাছি যেতে যেতেই হঠাৎ কলা গাছটা নুয়ে পড়ছে। এখন নুয়ে পড়ার পর আম্মু বললো যে পুকুরে তো খেতে তো হাঁটু পানি, আমি ক্ষেত দিয়ে নেমে উঠে চলে যাব। তো উঠে চলে যাবে এমত অবস্থায় উনি আস্তে 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 আগে বাড়তে বাড়তে কলা গাছের যখন একদম সামনে চলে আসছে, হঠাৎের উপর কলা গাছটা আবার সোজা হয়ে গেল আগের মতো। তবুও তখন ছোট মানুষ, 12 থেকে 14 বছর বয়স হবে আমার আম্মুর। সেমন করতে করতে হঠাৎ তিনি কলা গাছটা ক্রস করার পরে যে ভাসজারের কাছাকাছি আসছে, হঠাৎ এমন এক প্রকার হাওয়া তৈরি হইল যে বোঝানোর মতো না, সেটা মুখে বলার মতো না, যে
একদম বাসে বাসে বাড়ি খেয়ে মনে হচ্ছে যেন বাস ভেঙে পড়বে, এমন টাইপের একটা আওয়াজ। সো উনি তবুও আল্লাহ 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 করতে 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 যখন 2 পুকুরের মাঝ বরাবর গেল, আমি আগেই বলে রেখেছিলাম যে একটা পরিত্যক্ত পুকুর, আমার আম্মু ফিল করলো পরিত্যক্ত পুকুরের কাছ থেকে এমন একটা লোমশ হাত আসলো যে ওনার পায়ের পিছন দিক থেকে দিল টান। টান দেওয়াতেই আমার আম্মুর হাতে, বাম হাতে ছিল মশাল, ডান হাতে ছিল তরকারি বাটি দুটো। পরে উনি ওখান থেকে ছিটকে পড়ে যায়, একটা চিৎকার দিয়ে ছিটকে পড়ে যায় আর কি, অজ্ঞান অবস্থায়। তখন জ্ঞান হারিয়ে ফেলায়। জ্ঞান হারানোর পর তখন আমার আম্মুর যে দাদা ছিল, তিনি আওয়াজ শুনে বেরিয়ে আসলো, দৌড়ে বের হয়ে আসার সময় ওই যে গ্রামে যে কাপড় লাড়ার জন্য যে বাঁশগুলো দেওয়া হয়, সেই ওই পুকুরের 2 ধারে বাঁশগুলো লাগানো ছিল। এখন বাঁশের একটা সাইডে এতটাই চোখা ছিল যে ওনার বাম চোখের ভুরুর সাইড দিয়া সেই বাঁশটা আর কি ঢুকে যায়। বাস সেখানে কোনো রক্তপাত হয়নি। পরে আম্মুকে ওখান থেকে উঠায় নিয়ে গেল, আমার আম্মুর দাদাকেও সেখান থেকে উঠায় নিয়ে গেল। দেখলো যে না, সব কিছু স্বাভাবিক। এমনকি আম্মুর হাত থেকে যে তরকারির বাটিগুলো পড়ছিল 3টা, একদম পুকুরের ধারে সাজানো বাটি, যে একটা বিন্দু পরিমাণ ঝোলও সেখান থেকে পড়েনি সেই বাটি থেকে। তখন আমার নানা দেখলো যে না, সব কিছু তো স্বাভাবিক, যাই আমি এবার তরকারি নিয়ে খাবারটা খাবো। এখন খাবার খেতে বসে হঠাৎ আমার নানা বলতেছে যে কিরে মা, এখানে নুন, তরকারির মধ্যে নুন, লবণ, মরিচ কোনো কিছু তো কেউ দেয়, এখানে তো কোনো কিছু দেওয়া হয়নি। এটা বলার পরও আমার নানা কোনো মতে খেয়েটে ঘুমিয়ে গেছে। পরদিন সকালে আমার আম্মুর এমন জ্বর যে ডাক্তার দেখাইছে অনেক কিছু, কিন্তু জ্বর কমতেছে না। এভাবে সেদিন, তার পরের দিন সকালের ঘটনা এটা। পরে আর আমার আম্মুর দাদা যে চোখে বাড়ি খেয়েছিল, ওনার চোখ দিয়ে কোনো রক্তপাত হয়নি। রক্তপাত না হয় তারা ভাবছে যে হয়তো কোনো কিছু হয়নি, ছোটোখাটো ব্যথা পাইছে, সকালে ঠিক হয়ে যাবে, ভালো কথা, ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে বেটার হইতো। বাট এখন যখন আমার আম্মুর দাদাকে কেউ দেখতেছে না, ভাবছে যে উনি মাঠে কাজে চলে গেছে। তৎকালীন সময়ে কৃষিকাজটাই সবাই বেশি করতো, কাজে চলে গেছে। তারপর 1টা 2টা বেজে যায় যে উনি খাবার জন্য কেন আসতেছে না। বাট তখনও কেউ ওনার রুমে যেয়ে খোঁজ করে দেখে নাই যে উনি রুমে শুয়ে আছে নাকি। যখন 2:30টার সময় ছুঁই, তখন হঠাৎ একজন ওনার দরজাটা খুলে দেখলো যে উনি উল্টো হয়ে বিছানায় শুয়ে আছে। ভালো কথা, শুয়ে যাওয়ার যখন ওনাকে অনেক ডাকাডাকি করা হলো, উনি আর উঠতেছে না, বা 3-4 জনের ধরে এই পাশে নিয়ে আসতে পারতেছে না, বিছানায় যে উল্টো হয়ে শুয়েছে সোজা করতে পারতেছে না। পরে স্থানীয় মসজিদে ইমাম সাহেব নিয়ে আসার পর উনি কোনোভাবে সোজা করছে। আর সোজা করার পরপরই আমরা যা দেখলাম যে বিছানায় কিন্তু কোনো রক্তপাত নাই, ওনার যেই চোখটাতে উনি ওই যে বাঁশের আঘাতটা পাইছিল সেখানে ওনার সেই চোখটাই নেই, ওখানে উনি মারা গেছে। আর এতটুকুই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এবং কথা বলছিলাম এতক্ষণ যাবৎ আমাদের এই সপ্তাহের অতিথি ফেরদৌসের সাথে, এবং তার কাছ থেকে আমরা একটা ডিফারেন্ট স্টোরি শুনলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, এবং এইভাবে করে স্টোরিগুলো কিন্তু আমরা শোনাতে চাই, এবং প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন বন্ধুদেরকে এখানে ইনভাইট করি। এখানে যারা আসেন তারা কিন্তু ব্যক্তিগতভাবে কেউ আমার মানে খুব পরিচিত কেউ নয়, তারা প্রত্যেকেই আমাদের লিসেনার, এবং তাদের জায়গা থেকে প্রতি সপ্তাহে তারা রেজিস্ট্রেশন করে থাকেন। এবং এই সপ্তাহেও যদি আপনি রেজিস্ট্রেশন করেন, নেক্সট উইকে হয়তো বা আপনার সাথে আমার লাইভ এখানে আড্ডা হবে।